প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আছি জাকের ডেইরি ফার্মে। আমরা এই পর্বে মূলত জানবো যে ক্ষুদ্র উদ্যোক্তা বা নতুন খামারি কিভাবে খামার শুরু করবেন এবং কোন জাতের গরু দিয়ে খামার শুরু করবেন সেই সব বিষয় নিয়ে আনোয়ার ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবারও চলে আসলাম। জি। আসলে দেশবাসী নতুন খামার করতে চায় এবং প্রবাস জীবন থেকে যারা অনেকে আমাদের কাছে ফোন দেয় যে তারা খামার শুরু করতে চায়। তো আপনার মানে গুরুত্বপূর্ণ পরামর্শের অপেক্ষায় থাকে, তাদেরকে কি পরামর্শ দেবেন? সুন্দর একটা কথা বলছেন। আমি যারা নতুন উদ্যোক্তা তাদেরকে একটা মেসেজ দিতে চাই। যারা পরবাসে আছেন, দয়া করে রিকোয়েস্ট করব, আমিও কিছুদিন পরবাসে কাটাইছি। পরবাস জীবনটা কত করুন আমি জানি। পরবাস জীবন, পরবাস লাইফ এবং জেলখানা একই কথা। যারা পরবাসে আছেন তারা ছেলে সন্তান, মা বাপ, আত্মীয় স্বজন, নিজের প্রিয় বান্ধবীকে রেখে দিন যাপন করছে। আপনাদের মনে করে কত কষ্ট হয় সেটা আমি বুঝি। দয়া করে আপনারা মোবাইলে গরু কিনবেন না, দয়া করে আপনারা প্রতারণার শিকার হবেন না। আর দয়া করে আপনাদেরকে বলতে চাই, মেসেজ দিতে চাই, ক্যামেরা ভাইয়েরা, দয়া করে আপনারা ক্যামেরাটা জুম করবেন না। জুম করে আপনারা দুধভাবে গরু 10 কেজি বানায় দিচ্ছেন 40 কেজি, এমনি ভাবে কাছে যখন বাচ্চা দিবে তখন অবশ্যই মা বোনদের এবং গরু বাছুর একই একই ব্যাপার। দুধটা বাতে ভরে থাকে, ওলান দেখা যায় এত অনেক বড়। এই বড় হইয়া মনে করেন যে দুধের পাগল হইয়া গরু কিনে। দয়া করে আপনারা একদম বাচ্চা দিবে, এই মুহূর্তে বাচ্চা দিবে, বাচ্চা দিয়ে 5-7 দিনের ভিতরে, 2-5 দিনের ভিতরে, এবং বাচ্চা দিছে 2-4 দিনের ভিতরে, 2-10 দিনের ভিতরে আপনারা গরুগুলো লাড়াচাড়া করবেন না। লাড়াচাড়া করবে না দয়া করে। এই গরুগুলা বাচ্চা ঠিক থাকবে না, গরু ঠিক থাকবে না। গরু অনেক অনেক কিছুই আপনার কষ্টের শিকার হইতে হবে। আর যারা পরবাসে আছেন তারা যদি শখই করেন গরু খামার করবেন, আপনারা মনে করেন আপনাদের একজন প্রতিনিধি, যদি আপনার বাড়িতে প্রতিনিধি না থাকে, অন্য একজন মানুষ হইলো আগে গিয়া গরুটা দেখবো, যে গরু দেখিয়া আপনি দেখবেন, এরা দেখবে, দেখিয়া একত্র হইলে তখন হয়তো কথাবার্তা বলতে পারে। এখন আপনারা পরবাস থেকে বেশি দূর করবেন না, আস্তে আস্তে শিখতে থাকবেন। অল্প করে কিনবেন, অল্প করে শুরু করবেন, যেমন দেশে এসে আপনার বড় করে করতে পারেন। আর যারা দেশে আছেন, যে আপনারা মনে করছো, অনেকের মনে করছো ব্যবসা বাণিজ্য নাই। এখন তো বাংলাদেশের মানুষ ব্যবসা বাণিজ্য, বড় বড় ব্যবসায়ীরা একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। যে আমি একজন আনোয়ার মনে করছো অনেক বড় ব্যবসায়ী ছিলাম, ইন্ডাস্ট্রির মালিক ছিলাম, অনেক কিছু ছিল। কিন্তু করোনা তো শুরু করে দেশে যে অবস্থা, ঋণ ফিন হয়ে একাকার হয়ে গেছিল। ব্যবসা বাণিজ্য মেনে বিক্রি করে ব্যাংকের ঋণ ফিন দিয়া একদম শেষ করে বসছিলাম ফার্মটা নিয়ে। আমার ফার্মটা ভালোই আয় ছিল, যেটা বাংলাদেশে কারো পক্ষে করা সম্ভব ছিল না যে আয়, আমি করেছিলাম। শেষ পর্যন্ত মনে করেছে আমার খামার মনে 1 ঘন্টা লুট হয়ে গেল। সেটি মিনিস্টার বলেছিল আমার কাগজপত্র ঠিক নেই। আমি লিজ চাচ্ছিলাম আমি মনে করি সরকারি আমার ক্রয় করা সম্পত্তির অবশিষ্ট জায়গা। তো বলছে আমি লিজ চেয়েছিলাম, খালা জমি লিজ হয় না। আচ্ছা, এই দেখেন রেজারা চৌধুরী বন্যা কিভাবে লিজ পেয়েছিল। আমার হাতে 50-50 শতাংশ জায়গা খাল লিজ নিয়ে আছে, 100 শতাংশের উপরে জায়গা দখল করছে। আবার আমার যে জায়গাটা উচ্ছেদ করছে, আমার যে জায়গাটা মনে করেন ব্যাংক চুরি লুট হয়ে গেছে, সেই জায়গাটা কাগজ আবার জমা দিছে, এখানে আছে। আপনাদেরকে দিয়ে দিব না কাগজগুলো। আচ্ছা, আবার দেখেন যারা ফার্ম দেশে থেকে করবেন, এখন কোনো দিশা নাই, বয়স হয়ে গেছে, কি করবেন? হ্যাঁ, আপনি করে ছাগল পালেন, করে গরু পালেন, একটু মাছ চাষ করেন, একটু শাকসবজি লাগান। ভালো গ্রাম দেশে বসে নিজের শাকসবজি, নিজের মাছ, নিজের মাংস, নিজের দুধ, কথা বলছেন, নিজের ওই থেকে আয় করার সুযোগ এখানে আছে। তবে হুট করে করলে হবে না। আপনারা আসুন। 50 বছরে আমি যা শিখছি, আল্লাহর কাছে যেখানে নিয়ে আইসে হাতের মুক্তিরা, দেশ বিদেশে ঘুরে যেখানে অর্জন করছি,
আপনাদের হৃদয়ে আমি আপনাদের হাতে তুলে দেবো। আসেন ইনশাল্লাহ, আমার কাছে আসুন। আমি আমি আপনাদেরকে বৈশাখ ব্রিফিং দিয়ে দেবো, পরামর্শ দেবো। আপনাদের যত সময় লাগুক আপনাদেরকে শিখিয়ে দেবো। আমার এখানে আমার হৃদয় দরজাটা, যারা উদ্যোক্তা হইতে চান আসুন, আমার হৃদয় দরজা খোলা। যারা চাকরি চুকরি পাচ্ছেন না, ইয়ং ম্যানরা, তাদেরকে বলবো এই ঘুষ বাণিজ্য চাকরি না নিয়ে, এই যে মনে করেন 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিবেন, এইটা কবে তুলবেন? আপনারা ঘুষ খাইতে হবে। এইগুলো খালেন, এইগুলো খাইলেন, দরকার নেই। 50,000 টাকা ঘুষ না দিয়া আপনারা আমার কাছে আসুন, উদ্যোক্তা হন, একটা কিছু করেন, একটা কিছু করেন। ওই যে সিটি কর্পোরেশন মিনিস্টার ভাবছিল আমি মরে গেছি, আমি মরে গেছিলাম, বেঁচে আছি নতুন নতুন উদ্যোক্তার জন্য। কারণ আমার আমার স্মৃতি ওদের হৃদয়ে রাখতে চাই। আমার যত শিক্ষা বিদ্যা আছে ওদের ওদের মাঝখানে দিয়ে যায়। আমার ছবিটা যেন একদিন ওদের হৃদয়ে বাসে। তাই বলবো আপনারা আমার কাছে আসুন, একটু শিখুন, জানুন, তারপরে গরু কিনুন। একটু প্রশ্ন করতে চাই, সেটা হলো এই যে বললেন আপনি যে 10-20 লাখ 50 লাখ টাকা দিয়ে চাকরি না নিয়ে উদ্যোক্তা হন, কিন্তু উদ্যোক্তা আসলে বিভিন্ন সেক্টর আছে, আপনি কোনটাকে মিন করতেছেন? আরেকটা বিষয় আছে যে খামার সেক্টরটা আস্তে আস্তে মুখ থুবড়ে পড়তেছে, এই জায়গাটাও হতাশ হইতেছে। সেক্ষেত্রে আসলে তাদেরকে কি পরামর্শ দেবেন, বা আপনি এখনো এই সেক্টর নিয়ে কতখানি আশাবাদী? দেখেন, আপনি যে প্রশ্নটা করছেন, প্রশ্নের উত্তর হলো রাতের পর দিন হয়, দিনের পর রাত হয়। এই সরকার এই খাতটাকে মুখে যাই বলুক, যদি এই খাতটা বাঁচায় রাখার জন্য কাজ করে বলে মনে হয় না। সচিবরা, মন্ত্রীরা, যারা লাইফ স্টক আছে, তারা হৃদয়বান হয়ে কাজ করে। আমি আজকে মনে করেন একটা নিউজ আমার কাছে সকালবেলা আসছে, একটা ছেলে আমার থেকে গরু নিছে রাজশাহী, নিচে গরু অসুস্থ, কিন্তু সে ডাক্তার হসপিটালে গেছে ডাক্তারের জন্য। ডাক্তার বলছে যে আমি শুধু গরু দিয়া প্রিসক্রিপশন করে দিয়াবো, আমাকে 8,000 টাকা দিতে হবে। গ্রাম পড়লে আমি কি করবো? 8,000 টাকা দিয়া শুধু তার কাছে একটা প্রিসক্রিপশন দিয়েছে। ওই ওষুধ পানি আইন না, আবার একটা ডাক্তার আইন না পুশ করতে হয়েছে। তো এইভাবে যদি মনে করেন লাইফ স্টকের কর্মচারীরা, লাইফ স্টকের ডাক্তাররা, যারা লাইফ স্টক নিয়ে কাজ করছেন, তারা এই ধরনের ডাকাত হয়, তাইলে একটা একটা খামারি বাঁচতে পারে না। 4 দিন আইছে, 4 দিনে 40,000 টাকা নিয়ে নিছে। এরম যদি হয় গ্রাম পল্লীতে, এরম যদি হয় যে আমি বুঝি দিকে সে ডাক্তার প্রয়োজন করে না, আল্লাহর রহমতে ডাক্তার তৈরি করি এই দেশে, কিন্তু আমার তো ডাক্তার প্রয়োজন করে না। যারা নতুন উদ্যোক্তা হবেন তারা কি করবে? সেই জন্য আপনারা আমার কাছে আসুন, কিছু শিখুন, কিছু জানুন। শুধু ডাক্তাররা এই দেশে ডাক্তারের উপর কোনো ভরসা করে খামার করা যাবে এক। দ্বিতীয়ত মনে করছো জাত নির্ণয় করা, কথা বলছেন, জাত নির্ণয় করা, কি কি আপনার ঘাস কত দরকার, আপনার দানা খাবারের দাম কত দরকার, এগুলো জানতে হবে, বুঝতে হবে। বুঝছে আপনি খামার করলে এখনো বেঁচে থাকতে পারবেন। তবে রাইতের পর দিন হবে দিন। আজকে যদি মনে করছো, আজকে ধরেন মনে করছো আমাদের আগামীতে যে আমাদের যে মনে করছো মন্ত্রী আছিল, পশুমন্ত্রী, যে পশুমন্ত্রী সব সচিবের নিয়ে লুটপাট করে খেয়ে গেছে, সচিবের কাছে মন্ত্রীর কাছে, কিন্তু লুটপাট করে সবাই তা খেয়ে গেল, আমাদের জন্য কিছু রেখে গেল না। আর আমি আনোয়ার, খেটে খাওয়া আনোয়ার, আপনাদেরই ভাই, আপনাদের হৃদয়ের মানুষ। আমি আপনাদেরকে থুয়া খেয়ে চলে যাব না, আপনাদেরকে দিয়ে যাব। আমার যা আছে এইটা তো ভাগ করে দিয়ে যাব। আপনারা আমার কাছে আসুন, শিখুন, জানুন, তারপর খামার করুন, এখনো বেঁচে থাকতে পারবেন, আবার রাইতের পর দিন আসবেন। আর একটা কথা যেটা জানতে চাই, সেটা হলো ছোট করে, অনেকে আছে এখনো 10-20 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে প্রবাসে যাচ্ছে, তাদেরকে কি মেসেজ দেবেন? দেখেন, প্রবাস লাইফটা এখন বর্তমানে সারা বিশ্বেই মনে করছে খুব একটা সুখে নেই মানুষ। 100 মানুষ যাবে, 2-1 জন মানুষ সাথে মোটামুটি সাইন করতে পারবে, আর 98 জন লোকই খেটে খাবে, কিন্তু যে ঋণ ফিন করে যাবে এই টাকাটা ভাই টানতে পারবে। সেই জন্য বলবো আপনারা আসুন, উদ্যোক্তা হন। এই দেশে এখনো সুযোগ আছে, অনেক সুযোগ আছে। কিন্তু এইখানেও একটা কথা আছে ভাই, সেটা হলো ধরেন আপনি আপনি বাবা, এখন আপনার ছেলেকে বিদেশ যাওয়ার জন্য আপনি ঠিকই 10 লাখ টাকা দিচ্ছেন, কিন্তু দেশে গরু পালা বা বিজনেস করার জন্য টাকা দিচ্ছেন না। সেই ক্ষেত্রে সেই সব বাবাদের উদ্দেশ্যে কি মেসেজ আছে আপনার? দেখেন, আসলে শুধু বাবারই দোষ না, বাবারই দোষ না।
একটা বাবা একটা সন্তানের লাইফ করতে গিয়া তার তার কিন্তু লাইফটা বিপন্ন হয়ে যায়, জিরো হয়ে যায় একটা সন্তানের জন্য। কখন বাবা চায় যে আমার সন্তান দূরে যাক, সন্তান বাড়ি থেকে কোনো কাজকর্ম করে না, খারাপ পোলাপান চলাফেরা করে, হয়তো এই রাস্তার এদিক সেদিক হয়ে যায়, তখন বাবা উদ্যোক্তা হয় যে ছেলেটা বিদেশে গেলে আমার জানটা বাদ করে। আমি কোনো নতুন উদ্যোক্তা এবং নতুন প্রজন্মকে বলবো, আপনারা যে অন্তপক্ষ সমাজে চলেন, খারাপ যে তার থেকে তার সাথে চলেন, সমস্যা নেই, কিন্তু খারাপ কাজটা আপনি করেন না। তাইলে আপনার মনে করছেন ওর কাছে কিছু জানতে পারবেন, দেখবেন খারাপ পোলা পাইনে রাস্তাঘাটে কি সুন্দর সালাম দেয়, সালাম আলাইকুম চাচা, আই হাই রে ফুয়া পরে সালাম দিয়া। কিন্তু ওর ভিতরে বসতে হবে, ওর ভিতরে বিরাট গরজ আছে, কত বড় হয় আমাকে ছুরি মারতে পারে। তো মনে করেন আপনাকে ডাইকে নিয়া এই যে বাচ্চাকে ডেকে নিয়া, অথচ এমন কান পড়া দেয়, এমন রাস্তায় নেই, এই শিশুগুলো নষ্ট হইতে বাধ্য হয়। তোমরা এই নষ্ট না হইয়া আসো আমার কাছে, আসো আমার কাছে। তোমার আব্বা যদি না শুনে, তোমার আব্বাকে আমি গিয়া আমি পরামর্শ দেব। তুমি যদি মানুষ হতে চাও, মানুষের যদি বাঁচতে চাও, তবে উদ্যোক্তা হও, মানুষ হও, তাইলে মনে করো দেশ গড়ার কারিগর হইতে পারবা। আর যদি মানুষ হও, এই বাংলাদেশের ছোট্ট একটা যে দেশের মধ্যে ছোট্ট একটা জায়গা তোমার আছে, এই জায়গাটা তোমার দখল করতে হইলে তোমার উদ্যোক্তা হইতে হবে। তুমি মনে করছো দেশ গড়ার কারিগর হইতে হবে, মানুষকে ভালোবাসা দিতে হবে, মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। এই বলে মনে করছো, তোমাকে বলবো আসো তোমরা, শিশুরা বাচ্চারা আসো, যে তোমরা ইয়ং ম্যানরা আসো, তোমাদের জন্য আমার হৃদয় দরজা সবসময় খোলা।